আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। 13,990 টাকায় মিডিয়াটেক হেলো G91 প্রসেসরের পাশাপাশি 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সহ 8GB র্যাম এবং 128GB স্টোরেজের সাথে ডেডিকেটেডভাবে ডুয়েল স্টেরিও স্পিকার দিয়ে আইটেল নিয়ে আসলো তাদের এস সিরিজের নতুন আরেকটি ফোন আইটেল S24, অর্থাৎ এই মোবাইলটা। সত্যি কথা বলতে বাজেট বিবেচনায় এই ফোনটা বেশ স্ট্রং, অর্থাৎ শক্তিশালী কনফিগারেশন দিয়ে এসেছে। তার পাশাপাশি এই ফোনটা রেয়ার প্যানেলের যেই ব্যাক পার্টটা রয়েছে সেটা কিন্তু কালার চেঞ্জ হয় রোদে নিয়ে গেলে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। বাট যেটা বলতে চাচ্ছি, ফোনটা ইউজ করতে যে ওভারঅল এই ফোনটা আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, অর্থাৎ এই 13-14 হাজার টাকা অফিসিয়াল এই ফোনটা আপনাদের নেওয়া উচিত হবে কিনা এবং আমাদের যে এক্সপিরিয়েন্স ছিল তার সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 18 ওয়াটের চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল এবং আইটেল S24 মোবাইলটি। এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটার ব্যাক পার্ট এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি এবং সেই সাথে রেয়ার প্যানেলে যে ডিজাইনটা রয়েছে সেটাতে এক ধরনের টেক্সচার রয়েছে। তার পাশাপাশি আমাদের হাতে থাকা এই হোয়াইট কালার এই ফোনটা যখন আমরা দিনের বেলা আলোতে নিয়ে গিয়েছি, অর্থাৎ যখন একটু সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মিটা এটার উপরে পড়েছে, সাথে সাথেই ফোনটার কালার পিঙ্ক হয়ে গিয়েছে, যেটা খুবই ইন্টারেস্টিং। তবে একটা কথা বলে রাখি, কালার চেঞ্জ শুধুমাত্র এই আমাদের হাতে থাকা হোয়াইট ডাউন অর্থাৎ এই কালার ভেরিয়েন্টের ফোনটাতেই হয়। এই ফোনটার আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটা নাম হলো স্টেরি ব্ল্যাক, সেটাতে কিন্তু আবার কালার চেঞ্জ হয় না। তার পাশাপাশি 6.6 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটার থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং ওয়েট হলো 192 গ্রাম। ফোনটার ডিসপ্লেটা বেশ বড় সড়ো হলেও ওয়েট ডিস্ট্রিবিউশনটা ওভারঅল ঠিকঠাক হওয়ার কারণে মোটামুটি আমরা সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবলভাবে ইউজ করেছি। বাট 100% কমফোর্টেবল ফিল করার জন্য আপনাকে অবশ্যই এই ফোনটা দুই হাতেই ইউজ করতে হবে। যাই হোক, এই ফোনটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইড রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে বেশ ফাস্ট এবং স্মুথলি আনলক করে ফেলছিল। হোল্ডার লেফট সাইডে রয়েছিল সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল স্পিকার, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। সেই সাথে মোবাইলটিতে ইম্পর্টেন্ট 21টি সেন্সর রয়েছে। এটা হলো একটা 4G ফোন। তার পাশাপাশি এই ফোনটাতে Itel OS 13.5 রয়েছে এবং সেই সাথে Android 13 ভার্সন রয়েছে, এবং এছাড়াও এই মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। আর এই ফোনটা যদি আমি UI পারফরমেন্সের কথা বলতে চাই, ফোনটাতে টুকটাক বেশ কিছু ব্লটওয়্যার অর্থাৎ আননেসেসারি অ্যাপস রয়েছে, বাট সেগুলো চাইলে আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারেন। বাট নর্মাল যদি আমি ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমরা মোটামুটি কমফোর্টেবলভাবে ইউজ করেছি, একেবারে কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি যদি বাজেট বিবেচনায় এই ফোনটার কথা বলতে চাই। তার পাশাপাশি অনেকগুলো অ্যাপসও আমরা কমফোর্টেবলভাবে ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করেছি, কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি। এবং এই ফোনটা হলো 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে। HD+ রেজুলেশনে আসা এই ফোনটার ডিসপ্লে রেজুলেশন হলো 1612/720 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 267 ppi। ফোনটা আউটডোরে আমরা মোটামুটি কমফোর্টেবলভাবে ইউজ করেছি, তবে একদম দুপুরবেলা আউটডোরে ইউজ করার সময় কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি। তবে এই বাজেট বিবেচনার ফোন হিসাবে সেটা আই থিঙ্ক মনে করি মেনে নেওয়ার মতো। এবং সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টার রয়েছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা, এবং ফোনটা যদি চিন এবং ভেজেল এরিয়ার কথা বলি, বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে। চিনটা যদি আরেকটু কম হতো তাহলে আরেকটু ভালো লাগতো। তবে এই ফোনটাতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটা ক্যামেরা হলো অক্সিলারি লেন্স। এবং রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোর ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে ফোকাস আমরা খুব ইজিলি করতে পারছিলাম ছবি তোলার সময়। কালার ডিটেলসের কিছুটা ঘাটতি দেখা পেয়েছি, তবে ওভারঅল লাইট কন্ডিশনে মোটামুটি স্যাচুরেটেড ছবি পাচ্ছিলাম। কিছু কিছু ক্ষেত্রে কালার ডিটেলসটা আমরা একটু কম পাচ্ছিলাম, তবে পোর্ট্রেট মোডে ওভারঅল ডায়নামিক রেঞ্জটা নাইসলি কভার করছিল। এক্সজেকশন অফ বাজেট বিবেচনার ফোন হিসাবে ঠিকঠাক আছে। তার পাশাপাশি ফোনটা দিয়ে হাইস্ট 1080p 30fps এর ভিডিও শুট করে দেয়। ভিডিও পারফরমেন্স বাজেট বিবেচনার অন্যান্য ফোনের মতোই, ভিডিও শুট করার সময় আমরা হালকা পাতলা শেকি ফিল্ডের দেখা পেয়েছি। সেই সাথে এই ফোনটাতে নানা রকম ফিচারের পাশাপাশি রয়েছিল ডুয়েল ওয়েভ ভিডিও মোডের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই ফোনটার সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি আমরা ডে লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি তুলেছি। কালার ডিটেলস খুব একটা যে ইমপ্রেসিভ আমি সেটা বলবো না, তবে লাইট কন্ডিশনে যেহেতু পোর্ট্রেট মোডে বেশ নাইস ডাইনামিক রেঞ্জেই কভার করতেছিল, সো আমাদের কাছে ভালো লেগেছে।
ইভেন এজ ডিটেকশনটাও পোর্ট্রেট মোডে এই ফোনটা বেশ নাইসলি ধরে রাখতে পারছিল সেলফি ক্যামেরাতে। তাছাড়া এই ফোনটাতে ক্যামেরা একটু এপিএস সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন না। সে সাথে এই ফোনটা যে স্পিকারের কথাটা আমরা ভিডিও শুরুতে বলেছি, এটাতে কিন্তু ডুয়েল ডেডিকেটেডভাবে স্টেরিও স্পিকার রয়েছে এবং সাউন্ডের ক্ল্যারিটিনেসের কথা বলেন বা বেইজের কথা যদি বলে আমরা যথেষ্ট ব্যালেন্স পেয়েছি। তার পাশাপাশি ফুল ভলিউমও এই ফোনটার স্পিকার থেকে আমরা ওইভাবে ডিস্টর্শনে দেখা পাইনি। তবে আমি আপনাদেরকে প্রিফার করবো 80 থেকে 90% ভলিউমে ফোনটার স্পিকারের সাউন্ড শুনবেন, তাহলে আপনাদের কাছে বেশি ভালো লাগবে। এই মডেলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 18 ওয়াটের চার্জার এবং 8 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি চার্জ হতে আমাদের অ্যারাউন্ড 2 ঘন্টা থেকে একটু বেশি সময় লেগেছে। আর একটু বেশি ওয়াটের চার্জার হলে হয়তো বা একটু বেশি ভালো হতো। তবে চার্জ ব্যাকআপের কথা যদি বলতে চাই, বেসিক টুকটাক ইউজ করে হালকা পাতলা ইন্টারনেট ইউজ করে আমরা প্রায় 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন আমরা এই ফোনটা অনেক হেভি ইউজ করেছি, ইনফ্যাক্ট এই ফোনে থাকা ইন্টারনেট দিয়ে যখন ফোনেতে আমরা কোনো ভিডিও দেখেছি বা লং টাইম গেম প্লে করেছি, তখন এই ফোনটার স্ক্রিন ডাউন টাইমও কিন্তু যথেষ্ট ভালো ছিল, প্রায় 6 ঘন্টার মতো। এই মোবাইলটি ছিল মিডিয়াটেক হেলিও G91 আলট্রা পাওয়ার প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটি ছিল মালি G52। ফোনটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,65,487। সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটা গেমিং পারফরমেন্সের কথা বলার আগে একটা কথা বলে রাখি, মিডিয়াটেক হেলিও G91 যেই প্রসেসরটা এই ফোনটাতে দেওয়া হয়েছে, এটা মেইনলি মিডিয়াটেক হেলিও G88 এর সাকসেসর বলতে পারেন। সেটা থেকে স্লাইটলি ইমপ্রুভ প্রসেসর এই ফোনে দেওয়া যে প্রসেসরটা রয়েছে সেটা। সো গেমিং করেছি আমরা পাবজি গেমসে, মোটামুটি এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। তবে ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে মোটামুটি আমরা কমফোর্টেবল পারফরমেন্স পেয়েছি। লং টাইম গেম প্লেতে হালকা ল্যাগ করে পাবজি গেমসটা খেলার সময়, সেটা খুবই স্বাভাবিক। বাট ফোনটা থেকে আমরা অনেক বেশি পরিমাণ হিটিংয়ে দেখা পাইনি। অপরদিকে যখন আমরা ফোনটা দিয়ে S9 গেমসটা খেলেছি, সেই গেমসটার পারফরমেন্স আবার খুব ভালো ছিল। কালার অ্যাকুরেসিও বাজেট বিবেচনায় যথেষ্ট ভালো পেয়েছি S9 গেমসটা খেলার সময়। সো আমরা লং টাইম গেম প্লে করছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সেই সাথে ফোনটা দিয়ে আমরা ই ফুটবল গেমসটাও খেলেছি, লং টাইম গেম প্লে করেছি। কালার টোন যেমন ভালো ছিল, লং টাইম গেম প্লে করার সময় একেবারেই ল্যাগিংয়ে দেখা পাইনি, বিকজ 8GB র্যামের ফোন বলে কথা। সো মোটামুটি বুস্ট আপ পারফরমেন্স ছিল ওভারঅল। ই ফুটবল গেমসও এই ফোনে খেলে আমাদের ভালো লেগেছে। এই মডেলের প্রাইসের কথা বলতে গেলে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 13,990 টাকা। এবার চলুন আমরা এই ফোনটার ব্যাপারে আমাদের যেই এক্সপিরিয়েন্স ছিল, অর্থাৎ এই ফোনটার ভালো দিক খারাপ দিক কী কী রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরি। তো বাজেট বিবেচনায় এই ফোনটার যদি আমি ল্যাকিংসের কথা বলি, তাহলে আমি বলবো একটা ল্যাকিংস আমি পেয়েছি, সেটা হলো এই ফোনটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। এবং তার পাশাপাশি যদি আমি বলতে চাই, ক্যামেরাটাতে যদি আরেকটা কোনো ডেপথ সেন্সর ক্যামেরা দেওয়া হতো বা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতো, তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো। বাট বাজেট হিসাবে আমি আবারও বলতেছি যে যা আছে মোটামুটি ঠিকঠাক আছে। বাট ভালো দিকের কথা যদি বলতে চাই, এই ফোনটার ডিসপ্লে আমার কাছে বেশ ভালো লেগেছে, আর চার্জ ব্যাকআপটা যথেষ্ট ভালো ছিল। সাথে যদি 18 ওয়াটের জায়গায় যদি আরেকটু বেশি ওয়াটের চার্জার দিত, তাহলে ব্যাপারটা আরেকটু বেশি ভালো হতো। সেই সাথে ফোনটাতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, যেটা খুবই ইমপ্রেসিভ। এবং সেই সাথে এই ফোনটাতে যে প্রসেসরটা দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G91, প্রসেসরটা যথেষ্ট ভালো স্মুথ, মানে মিডিয়াটেক হেলিও G88 এর সাকসেসর এই প্রসেসরটা। সো যারা হালকা পাতলা গেমিং করেন তারা মোটামুটি গেম প্লে করে মজা পাবেন এই ফোনটাতে। স্পেশালি যদি আপনারা ফ্রি ফায়ার পাবজি গেমস খেলেন, ভালোই লাগবে যদি 13-14 হাজার টাকার অফিসিয়াল ফোন হিসেবে চিন্তা করেন তাহলে। তার পাশাপাশি ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্স বাজেট হিসাবে যথেষ্ট ভালো এবং সেলফি ক্যামেরা আমি মনে করি আই থিঙ্ক ঠিকঠাক আছে এই বাজেটে। এবং এই ফোনটার ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে 13-14 হাজার টাকার ফোন হিসাবে আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি এই ফোনটার ইউআই থেকে। সো ওভারঅল যে কথাটা বলতে চাচ্ছি, আসলে এই 13-14 হাজার টাকার অফিসিয়াল বাজেটে যারা মেইনলি কোনো একটা ফোন নিতে চাচ্ছেন, যেটা চার্জ ব্যাকআপটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট, ডুয়েল স্টোরেজ স্পিকার থাকার কারণে আপনারা যদি একটু সাউন্ড বেশি শুনতে চান, আই মিন মিডিয়া কনজিউম করতে যারা বেশি পছন্দ করেন, তার পাশাপাশি যারা হালকা পাতলা গেমিং করেন, আমি মনে করি তারা অফিসিয়ালি যেহেতু 1 ইয়ার ওয়ারেন্টি দেয়, তারা চাইলে আপনারা Itel S24 এই ফোনটা নিতে পারেন। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।